চুপচাপ আছি বলে কমজোরি ভেবো না, কারণ আমি ওইটাও করতে পারি যেটা তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না। কলকাতার রিঙ্কু সিং এটা করে দেখিয়ে দিয়েছে কালকের ম্যাচে। কালকের ম্যাচে রিঙ্কু একাই ফিনিশ করে দেখিয়ে দিয়েছে যে রিঙ্কু সিং কাকে বলে, ইন্ডিয়ার ফিনিশার কাকে বলে। এমএসডির পরে রিঙ্কু সিংকে কেন জায়গা দেওয়া হয়েছে সেটাই করে দেখেছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং কালকের ম্যাচে কি অসাধারণ একটা পারি খেললো, কি দুর্ধর্ষ ম্যাচে একটা ব্যাটিং করলো রিঙ্কু সিং। রিঙ্কু সিং দেখিয়ে দিল যে সে কি করতে পারে। তার ফর্ম নিয়ে অনেক কথা হচ্ছিল, অনেক খারাপ সমালোচনা হচ্ছিল তাকে নিয়ে, রিঙ্কু সিংকে নিয়ে। কিন্তু রিঙ্কু সিং কালকে তার ব্যাটিং পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিল সে যেটা করতে পারে সেটা কেউ করতে পারে না। আজকের ভিডিওতে আলোচনা করব কলকাতার জয়ের মূল বিষয় এবং কোন প্লেয়ারের জন্য কলকাতা আজকের জয়টা পেল। তো কলকাতার আজকের জয়ের মেন কারণ হচ্ছে তাদের স্পিনার, তাদের মেন অস্ত্র ফর্মে চলে এসেছে কলকাতার। কলকাতার মেন অস্ত্র হচ্ছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী মিস্টার স্পিন হচ্ছে তাদের কলকাতার মেন বোলার হচ্ছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ। তো বরুণ চক্রবর্তী 4 ওভারে 14 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে, মানে ভাবো 4 ওভারে মাত্র 14টি রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। তার ডান হাতে দুটো ফ্র্যাকচার থাকা সত্ত্বেও সে মাঠে নেমে খেলেছে। বরুণ চক্রবর্তী পরে বলেছে যে আমার দুটো ফ্র্যাকচার ছিল কিন্তু তবুও আমি খেলেছি, কারণ জানি এখানে দলের আমার অনেকটা প্রয়োজন। আমি না থাকলে দল জিততে অসুবিধা হবে, তার জন্য আমি হাতে চোট থাকার পরেও খেলেছি, এটা বলেছে বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী 3টে উইকেট নিয়ে মাত্র 14টি রান দিয়ে দুর্ধর্ষ মেজাজে বোলিং করেছে। সুনীল নারায়ণ 26 রান দিয়েছে, 4 ওভারে মাত্র 26 রান দিয়ে 2টি উইকেট পেয়েছে সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ আর বরুণ চক্রবর্তী মিলে করেছে মোট 8 ওভার। 8 ওভারে মাত্র 40 রান দিয়েছে দুজন মিলে এবং তারা 5টি উইকেট নিয়েছে, মানে ভাবো যে 8 ওভারে মাত্র 40 রান হয় এবং 5টি উইকেট নিয়ে নেয়, সেই রকম বোলিং লাইন আপ কত ডেঞ্জারাস হতে পারে পরের ম্যাচগুলোতে। তো এই ফর্মটা যদি সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী ধরে রাখতে পারে তাহলে কলকাতাকে আর কেউ ম্যাচ হারাতে পারবে না, কারণ কলকাতার সব থেকে বড় স্পিনার হচ্ছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী। তারা দুর্ধর্ষ মেজাজে ফর্মে চলে এসেছে। 2012-তে যে সুনীল নারায়ণ ছিল সেই সুনীল নারায়ণ কামব্যাক হয়ে গেছে। 2024-এ যে বরুণ চক্রবর্তী ছিল সেই বরুণ চক্রবর্তীর কামব্যাক হয়ে গেছে। বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ যে দুর্ধর্ষ মেজাজে বোলিং করছে কিছু বলার নেই। গুগলি প্রত্যেকটা ইয়র্কার বল করার চেষ্টা হচ্ছে সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর গুগলি গুলো তো দেখছোই। এবং তাদের আর একটা বলার মেন ভালো বলার যেটা একটা ইমপ্রেস করছে প্রত্যেকটা ম্যাচে, সে সকলকে ইমপ্রেস করছে, কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগী একটা ইয়ং বয়সের ছেলে, মাত্র 19 থেকে 20 বছর বয়স হবে তার। সে তার ডেবিউ ম্যাচ থেকে খুব সুন্দরভাবে অসাধারণ ম্যাচ খেলছে। কেকেআর 6 থেকে 7টি ম্যাচ হলো, প্রায় প্রত্যেকটা ম্যাচে কার্তিক ত্যাগী উইকেট পেয়েছে। কালকের ম্যাচে এত দুর্ধর্ষ মেজাজে বল করেছে কিছু বলার নেই। 4 ওভারে 26 রান দিয়ে সে বহুমূল্য 3টি উইকেট নিয়েছে, মানে ভাবো সেও 3টি উইকেট নিয়ে নিয়েছে, মানে 3জন বলার মিলে 8টি উইকেট নিয়ে নিয়েছে কলকাতা। কার্তিক ত্যাগীর যে বোলিং লাইন আপ এবং লেন্থ কিচ্ছু বলার নেই, এত দুর্ধর্ষ মেজাজি করছে। স্পিডও তার অনেক আছে, কার্তিক ত্যাগীর স্পিড হাইয়েস্ট স্পিড চলে যাচ্ছে 150.4 কিলোমিটার/আওয়ার। মানে ভাবো কার্তিক ত্যাগী কি করতে পারে কলকাতার পরের জন্য, পরের সুপারস্টার হতে পারে কার্তিক ত্যাগী। কার্তিক ত্যাগীর বোলিং লাইন আপ দেখবে তো মাথিসা পাথিরানা তো চলে এসেছে, তারপরেও কার্তিক ত্যাগী যা খেলছে মনে হয় ব্যবহারোরাকে বসিয়ে দিতে পারে, কিন্তু কার্তিক ত্যাগীকে বসাতে পারবে না, কারণ কার্তিক ত্যাগী যে ফর্মে আছে কিছু বলার নেই। এবং ব্যবহাররাও ভালো বল করেছে, 4 ওভারে 32 রান দিয়েছে, ভালো বল করেছে। বোলিং লাইন আপে একটু খারাপ করেছে ক্যামরন গ্রিন এবং রমনদীপ সিং। ক্যামরন গ্রিন 2 ওভারে 27 রান খেয়েছে 13 ইকোনমিতে এবং রমনদীপ সিং 2 ওভারে 26 রান দিয়েছে 13 ইকোনমিতে। ওরা 27, একজন 26, মানে দুজন মিলেই প্রায় 50-এর ওপর রান দিয়ে ফেলেছে দুজন মিলে মাত্র 4টি ওভারে। তো এরা দুজন এক্সপেন্সিভ গিয়েছে একটু কলকাতার জন্য, বাদ বাকি প্রত্যেকটা বলার কলকাতার ভালো করেছে। কিন্তু আজিমকে রাহানের ক্যাপ্টেন্সির একটু তারিফ করতে হচ্ছে, কারণ সে একটু অন্য ডিফেন্ডিং কিছু সব ভেবেছে, কারণ সে অন্য কিছু সেই যে রমনদীপ সিংকে করানো যেতে পারে। কালকে দেখলাম ম্যাচে অনুকূল রয়কে বল করতে দেখলাম না। অনুকূল রয় যদি বল করতো খুব সুন্দর হতো, কারণ স্পিন কাল একটু সহযোগিতা পেয়েছিল ইডেন গার্ডেনে স্পেনের একটু সহযোগিতা পাওয়া, মানে ভাবো অনুকূল রয়, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণের 12 ওভার কিভাবে ফেস করবে ব্যাটাররা। তো বোলিং লাইন আপ খুব সুন্দর হয়েছিল এবং তাদের রাজস্থানের ব্যাটিং খারাপ হয়েছে এটা না, রাজস্থানের ওপেনিং যদি অনেকটা খেলেছে, 81 রানে প্রায় 1টি উইকেট পড়ে, মানে ভাবো তাদের
শুরুটা অনেক সুন্দর হয়েছিল, কিন্তু মিডিল অর্ডারে একদম খেলতে পারেনি, কারণ যে হিসাবে উইকেট পড়ে যায় মিডিল অর্ডারে তারা খেলতেই পারেনি। তো তাদের রান হয়ে গিয়ে দাঁড়িয়েছিল 20 ওভারে 155 রান, এবং কলকাতাকে তুলতে হতো 156। কলকাতা যখন বলে ব্যাটিং এর দিকে নামে, প্রায় প্রথম বলে টিম সাইফাট একবারে বোল্ড হয়ে যায়, মানে ভাবো প্রায় 30% ম্যাচ কলকাতা ওইখানে হেরে যায়। তারপরে দুই একটা বল পরে আজিমকে রাহানে একটা ইজি ক্যাচ উঠিয়ে ম্যাচ হেরে যায়, এবং পরে আঙ্কিশ রঘুবংশী এসে একটা দুর্দান্ত মেজাজের ব্যাটিং করা শুরু করেছিল, কিন্তু দু এক বলের মধ্যে সেও আঙ্কিশ রঘুবংশী আউট হয়ে যায় এলপি আউটে। মানে ভাবো কলকাতার লাইন আপ কি হয়ে গিয়েছিল, ব্যাটিং লাইন আপ 155 রান তুলতে গিয়ে কলকাতার ব্যাটিং লাইন আপকে হিমশিম খেতে হচ্ছে। মানে ভাবো এটা কি কলকাতার ব্যাটিং লাইন আপ? তারপরে ক্যামেরন গ্রিন এসে দুর্দান্ত মেজাজে শুরু করেছিল, সে অফ বাউন্ডারি ওভার বাউন্ডারি মারা শুরু করেছিল, 13 বলে 127 রানে দুর্দান্ত মেজাজের ইনিংস খেলে আউট হয়ে যায়। এবং রোম্যান পাওয়েলও 13 বলে 20 রান করে। রোম্যান পাওয়েল প্রায় প্রত্যেক দিন রোম্যান পাওয়েল 20 থেকে 30 রান করছে, মানে ভাবো 20-র ওপরে প্রত্যেক দিন রান করছে রোম্যান পাওয়েল। রোম্যান পাওয়েলকে তোমরা বসাতে পারবে না, রোম্যান পাওয়েলকে তোমরা বসাতে পারবে না, কারণ হচ্ছে রোম্যান পাওয়েল প্রত্যেকদিন ম্যাচে খেলে দেখাচ্ছে। কিন্তু রোম্যান পাওয়েলকে আমার মনে হয় আশা করি 2 থেকে 3 ওভার বল করিয়ে নেওয়া দরকার, তাহলে একটা অলরাউন্ডার তৈরি হয়ে যাবে। রাসেলের রিপ্লেসমেন্ট হিসাবে তোমরা রোম্যান পাওয়েলকে রাখতে পারো। রোম্যান পাওয়েল সেম টু সেম রাসেলের মতো একবারে হেয়ার কাট কেড়েছে, এবং সেম টু সেম লাগছে আন্ড্রে রাসেল। তো রাসেলের রিপ্লেসমেন্ট রোম্যান পাওয়েলকে তোমরা রেখে দাও সারা জীবন। এবং মেন জায়গায় এসেছে পৌঁছেছে রিঙ্কু সিং। রিঙ্কু সিং এবং রমনদীপ সিং নামে। রমনদীপ সিংও দুর্দান্ত মেজাজে শুরু করেছিল, কিন্তু রিঙ্কু সিং একটু স্লো খেলছিল, তার সাথে আউট পড়ে যায়। এবং অনুকূল রায় নামে, মানে ভাবো 47 রানে 81 রান লাগতো, 47 বলে 81 রান লাগতো, সেই তখন ছিল রিঙ্কু সিং এবং অনুকূল রয়। এই সিচুয়েশনে প্রায় 6টি উইকেট পড়ে যায়, সেই সিচুয়েশনে 6টি উইকেট পড়ার পরেও 81 রান লাগতো, এবং রিঙ্কু সিং এবং অনুকূল রয় আসে। অনুকূল রয় এসে দুর্দান্ত মেজাজে শুরু করে, প্রত্যেকটা ওভারে বাউন্ডারি ওভার বাউন্ডারি মারে। এবং রিঙ্কু সিং এর কথা কি বলবো, যেটাই বলবো সেটাই কম। তাকে তার ফর্ম নিয়ে সবাই কথা বলছিল, আমিও ভাবছিলাম যে রিঙ্কু সিং কে কেন ব্যাক করেছে। ভাবছিলাম যে তেজস্বী সিং দাহিয়াকে দেওয়া উচিত ছিল, কিন্তু তেজস্বী সিং দাহিয়ার থেকে রিঙ্কু সিং বেস্ট, সেটা রিঙ্কু সিং আজকে প্রমাণ করিয়ে দেখিয়ে দিল যে রিঙ্কু সিং এর মতো কেউ নেই। রিঙ্কু সিং যা করতে পারে সেটা কেউ করতে পারে না। তাই রিঙ্কু সিং তাই এত দুর্দান্ত যে ইনিংস খেললো, সে খুব সুন্দরভাবে ইনিংসটা নিয়ে গেল। একটা দুটো ওভার বাউন্ডারি বাউন্ডারি মারলো, এবং ওভারটাকে ঠিকঠাক ভাবে সিঙ্গেল ডবল নিয়ে চলে গেল, ম্যাচটাকে শেষ ওভার অব্দি রিঙ্কু সিং নিয়ে গেল। এবং তোমরা তো জানো রিঙ্কু সিং শেষ ওভারে কি করতে পারে। রিঙ্কু সিং প্রায় 5টি 6 মেরে জিতিয়ে দিতে দেওয়ার ক্ষমতা রাখে রিঙ্কু সিং। তো শেষ ওভারে ম্যাচ নিয়ে গেলে প্রায় পরের পর 3টে বলে 3টে বাউন্ডারি মেরে রিঙ্কু সিং ম্যাচকে জিতিয়ে দেয়, কলকাতার ফার্স্ট জিত হয়ে যায় এটা। তো এই জিতের পুরোপুরি অবদান হচ্ছে রিঙ্কু সিং এবং অনুকূল রয়। এরা দুর্দান্ত মেজাজে ব্যাটিং করে প্রায় একাই নিজের দমে ম্যাচটা জিতিয়ে দেখালো, এবং তাদের স্পিনের জন্য তো রান অ্যাটাক কমেছিল, তার জন্য আজকের ম্যাচ জিতে গেল। তো কলকাতার ব্যাটিং লাইন আপটা আরেকটু ইমপ্রুভ করা দরকার, কারণ এই 155 রান চেজ করতে গিয়ে এই অবস্থা যদি হয়ে যায়, তাহলে 200+ রানগুলো কিভাবে চেজ করবে কলকাতা, এটাই হচ্ছে দেখার বিষয়। তাদের টিম সাইফাট কেন এত খারাপ ফর্মে আছে। ফিনিয়ালেন তো একটা ম্যাচেও খেলতে পারেনি, কিন্তু টিম সাইফারও 2টি ম্যাচে চান্স পেয়েও কেন সে খেলতে পারছে না, এটাই হচ্ছে দেখার বিষয়। তার পরিবর্তে কি সুনীল নারায়ণকে নামানো উচিত? সুনীল নারায়ণকে তোমরা চান্স দাও, সুনীল নারায়ণকে তোমরা ওপেনিং পেয়ারে চান্স দাও, কারণ সুনীল নারায়ণ ওপেনিং ছাড়া কোনো অংশে খেলতে পারবে না। সুনীল নারায়ণকে তোমরা যে কোনো মূল্যে হোক ওপেনিং লিস্টে নিয়ে আসো। টিম সাইফারের সাথে সুনীল নারায়ণকে ওপেনিং এ রাখো, 3 নম্বরে আজিমকে রাহানেকে রাখো, 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশীকে রাখো, 5 নম্বরে রিঙ্কু সিং, 6 নম্বরে রোম্যান পাওয়েল, 7 নম্বরে অনুকূল রয়, এবং 8 নম্বরে তোমরা যে কোনো একজনকে রাখতে পারো। এটা রমনদীপ সিং রাখতে পারো, অথবা তেজস্বী সিং দাহিয়াকে রাখতে পারো। যে আমার মনে হয় সবথেকে বেস্ট হবে, রমনদীপ সিং এর থেকে বেস্ট হচ্ছে তেজস্বী সিং দাহিয়া। ফিল্ডিং এর সময় তোমরা রমনদীপ সিংকে নিয়ে নিতে পারো, কিন্তু ব্যাটিং এর সময় তোমরা তেজস্বী সিং দাহিয়াকে নিয়ে আসতে পারো। কারণ তেজস্বী সিং দাহিয়া হচ্ছে তেজস্বী সিং দাহিয়ার হচ্ছে 6 হিটিং মেশিন। তারপরে আসতে পারে তোমরা বরুণ চক্রবর্তীকে রাখতে পারো, বরুণ চক্রবর্তী এবং পাথি রানাকে মনে হয় পরের ম্যাচ থেকেই পাথি রানাকে খেলাবে, এবং
উমরান মাল্লিক এবং কার্তিক তগিকে ইনপ্যাক্ট নিয়ে এসো, অথবা কার্তিক তগিকে টিমে রাখো, উমরান মাল্লিককে তোমরা ইনপ্যাক্ট হিসাবে রাখো। উমরান মাল্লিককে যে কোনো মূল্যে কলকাতা ম্যানেজমেন্ট একটা চান্স দাও, উমরান মাল্লিক এবং তেজস্বী সিং দেওয়াকে, এই দুজন প্লেয়ারকে যে কোনো মূল্যে হোক তোমরা চান্স দাও। তো কলকাতার বোলিং লাইন আপ কাল দুর্ধর্ষ ফর্মে ছিল এবং ব্যাটিং লাইন আপটা কলকাতার আরেকটু ইমপ্রুভ করা দরকার, কারণ কলকাতাকে ঠিকঠাক ভাবে ডিফেন্স করেও খেলা দরকার হবে। আজিমকে রাহানে কালকে আজিমকে রাহানে খুব সুন্দর ক্যাপ্টেন্সি করেছে, কিন্তু তার ব্যাটিং একদম বেকার হয়ে যাচ্ছে। সে একটা ম্যাচও খেলতে পারছে না। আগের দিন গিয়েছিল গোল্ডেন ডাক গিয়েছিল, কাল গিয়েছে সিলভার ডাক, মানে ভাবো একটা ম্যাচেও রান করতে হচ্ছে না। আগের দিনও করতে হয়নি, প্রথম ম্যাচে খালি 66 রান করেছিল, বাকি কোনো ম্যাচে খেলতে পারেনি আজিমকে রাহানে। প্রায় 6টি-7টি ম্যাচ হয়ে গেলে একটি ম্যাচেও খেলতে পারেনি আজিমকে রাহানে। তো কিছু বলার নেই, কলকাতার প্রথম জিত হয়ে গেছে এবং কলকাতা এখন পরস্পর জিততে চলেছে। এবং কোন টিম নিয়ে মাঠে নামলে কলকাতা ম্যানেজমেন্ট খুশি হবে তোমরা কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।